কলম্বিয়ার মেদেলিন। একসময় এটি ছিল পৃথিবীর অন্যতম সুন্দর শহর। সবুজ উপত্যকা আর শান্ত আবহাওয়ার জন্য এটি পরিচিত ছিল শহরের চিরন্তন বসন্ত হিসেবে। কিন্তু একজন মানুষের নাম সেই শহরের পরিচয় পাল্টে দিয়েছিল চিরতরে। তার নাম পাবলো এসকোবার। সাধারণ মানুষের চোখে সে ছিল রবিনহুড, গরিবের ত্রাণকর্তা, আর রাষ্ট্রের চোখে সে ছিল এক দানব, যার সাম্রাজ্য ছিল শুধু টাকার নয়, ভয় আর মৃত্যুরও। এই কাহিনী শুধু একজন ড্রাগ লর্ডের নয়, এই কাহিনী ক্ষমতার, বিশ্বাসঘাতকতার এবং ধ্বংসের। এই গল্প আমাদের সেই অন্ধকার জগতের দিকে নিয়ে যাবে যেখানে টাকা আর রক্তের স্রোত একাকার হয়ে মিশেছিল। চলুন জেনে নিই সেই মানুষটির উত্থান এবং পতনের অদ্ভুত কাহিনী। পাবলো এসকোবার জন্মগ্রহণ করেছিলেন মেদেলিনের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। তার বাবা ছিলেন একজন কৃষক আর মা স্কুল শিক্ষিকা। দারিদ্র্যের সঙ্গে তার প্রথম থেকেই পরিচয় ছিল। জীবনের এই কঠিন বাস্তবতা তাকে বুঝিয়েছিল প্রচলিত পথে অর্থ এবং ক্ষমতা অর্জন করা অসম্ভব। 70-এর দশকের মাঝামাঝি মেদেলিনের রাস্তাগুলো ছিল এক অচেনা তরুণ পাবলোর পদচারণায় মুখরিত। সেই শুরু করেছিল পুরনো গাড়ি চুরি করে, এরপর পুরনো গাড়ির টায়ারে করে সীমান্ত পার করত চোরাচালানের পণ্য। কিন্তু তার তীক্ষ্ণ বুদ্ধি তাকে বুঝিয়েছিল ছোটখাটো অপরাধ দিয়ে বড় কিছু করা সম্ভব নয়। তার চোখ ছিল কোকেনের অপার সম্ভাবনার ওপর। কোকেন তখন কেবল ধনী এবং শৌখিন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছিল। পাবলো এই সুযোগটি লুফে নিল। পাবলোর প্রথম বড় সাফল্য আসে কোকেইন চোরাচালানের এক অভিনব পদ্ধতির মাধ্যমে। সে মেদেলিন কার্টেল প্রতিষ্ঠা করে এবং ব্যবসার পুরো প্রক্রিয়াটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বিতরণ পর্যন্ত। তার নির্দেশে মেদেলিনের গভীর জঙ্গলে গড়ে ওঠে শত শত কোকেন ল্যাব। বলা হয় দিনে প্রায় 15 টন কোকেন কলম্বিয়া থেকে আমেরিকায় পাঠানো হতো। তার উপার্জনের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল যে সে টাকা রাখার জন্য বিশেষ গুদাম তৈরি করতে বাধ্য হয়েছিল। কথিত আছে ইঁদুরের দল প্রতি বছর তার গুদাম থেকে কোটি কোটি ডলারের নোট নষ্ট করে দিত। শুধু কলম্বিয়া নয়, পুরো আমেরিকা জুড়ে তার প্রভাব ছড়িয়ে পড়ে। 1980-র দশকে যুক্তরাষ্ট্রে মাদক সমস্যার সবচেয়ে বড় নাম ছিল কোকেইন এবং এর প্রধান উৎস ছিল এসকোবার। নিউ ইয়র্ক, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, যেখানেই যান কোকেনের ছায়া ছিল। আমেরিকার তরুণ প্রজন্ম ধ্বংস হচ্ছিল, অপরাধ বাড়ছিল, আর প্রতি রাতে বিলিয়ন ডলারের মুনাফা ঢুকছিল এসকোবারের পকেটে। টাকার পাহাড় গড়ে উঠতেই এসকোবার কলম্বিয়ার অ্যান্টিওকিয়ায় বানিয়েছিল এক অদ্ভুত স্বপ্নরাজ্য। বিশাল এস্টেট হাসিয়েন্দা নাপোলেস। এই প্রাসাদের ভেতরে ছিল ব্যক্তিগত বিমানবন্দর, সুইমিং পুল, কৃত্রিম হ্রদ এবং চিড়িয়াখানা, যেখানে ঘুরে বেড়াতো হাতি, জিরাফ, জেব্রা আর জলহস্তির মতো আফ্রিকান প্রাণী। আজও কলম্বিয়ায় এসকোবারের আনা জলহস্তির বংশবৃদ্ধি নিয়ে পরিবেশবিদরা চিন্তিত। তার বিলাসবহুল জীবন শুধু এস্টেটে সীমাবদ্ধ ছিল না, তার ব্যক্তিগত সংগ্রহে ছিল পোর্শে, ফেরারি থেকে শুরু করে রোলস রয়েসের মতো শত শত গাড়ি। প্রাসাদ ভরা ছিল দামি 8 পিস সোনা রূপোর আসবাব, প্রাইভেট জেট, হেলিকপ্টার আর ইয়টে। তার বিলাসিতা শুধু বস্তুতে নয়, জীবনযাপনের প্রতিটি খুঁটিনাটিতে ছড়িয়েছিল। এসকোবার নিয়মিত আড়ম্বরপূর্ণ পার্টির আয়োজন করত, যেখানে থাকত নামকরা গায়ক, অভিনেতা, এমনকি রাজনীতিবিদও। বলা হয় একবার সে পরিবারের সঙ্গে ভ্রমণে গিয়ে জঙ্গলে আটকে পড়েছিল, আর শীত থেকে বাঁচানোর জন্য সে নিজের মেয়েকে উষ্ণ রাখতে প্রায় 20 লক্ষ ডলারের নোট আগুনে পুড়িয়ে দিয়েছিল, যা তার অসীম বিলাসিতার এক জ্বলন্ত উদাহরণ। এদিকে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ দ্রুত এসকোবারকে তাদের শত্রু নম্বর 1 হিসাবে চিহ্নিত করে। তাদের লক্ষ্য ছিল একটাই, যেভাবেই হোক পাবলোকে যুক্তরাষ্ট্রে এনে বিচারের মুখোমুখি করা। এই জন্য কলম্বিয়া সরকারের সঙ্গে সই হয় এক্সট্রাডিশন ট্রিটি। এই চুক্তি অনুযায়ী কোনো কুখ্যাত মাদক ব্যবসায়ী ধরা পড়লে তাকে সরাসরি যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে। কিন্তু এসকোবারের কাছে এটি ছিল মৃত্যুদণ্ডের সমান। সে জানত আমেরিকায় গেলে তার জীবন শেষ। তাই তার সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান হয়ে ওঠে নো এক্সট্রাডিশন টু দ্য ইউএস।
এই ভয়কে কাজে লাগিয়ে সে জনগণকে নিজের পাশে টেনে নেয়। দরিদ্র মানুষদের ঘরবাড়ি বানিয়ে দেয়, ফুটবল মাঠ করে দেয়, হাসপাতাল বানায়। মানুষ তাকে ডাকত রবিনহুড পাইসা। 1982 সালে সে কলম্বিয়ার কংগ্রেসের বিকল্প সদস্য নির্বাচিত হন, কিন্তু সেখানে টিকতে পারেননি। বিচারমন্ত্রী রদ্রিগো লারা বনিলা তার মাদক সাম্রাজ্যের আসল চেহারা ফাঁস করে দেন। ফলাফল, লারা বনিলা প্রকাশ্যে খুন হন। এটি ছিল এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এখান থেকেই শুরু হয় রক্তের রাজনীতি। এসকোবারের নীতি ছিল প্লাতা ও প্লোমো, অর্থাৎ রূপো নাও নয়তো গুলি খাও। রাজনীতিবিদ, পুলিশ, বিচারক, সাংবাদিক কেউ তার হাত থেকে রক্ষা পায়নি। কেউ ঘুষ নিত, বাঁচত। কেউ অস্বীকার করলে তার মৃত্যু ছিল নিশ্চিত। এই ভয়ঙ্কর দানবের শাসনে মেদেলিন আর কলম্বিয়া যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। তার নির্দেশে দিনে দিনে শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটত, সরকারি ভবন উড়িয়ে দেওয়া হতো, সাংবাদিকরা গুলিবিদ্ধ হতেন রাস্তায়। তার সবচেয়ে কুখ্যাত অপরাধগুলির মধ্যে একটি ছিল ডিএএস বা ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিকিউরিটি ভবনে বোমা বিস্ফোরণ, যেখানে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। তার সবচেয়ে কুখ্যাত অপরাধগুলির মধ্যে একটি ছিল অ্যাভিয়াঙ্কা ফ্লাইট 203-এ বোমা বিস্ফোরণ, যেখানে শতাধিক নিরীহ যাত্রী মারা যান। যুক্তরাষ্ট্রের এক প্রেসিডেন্ট প্রত্যাশীর হত্যাকাণ্ডের চেষ্টা করতে গিয়েই এই হামলা হয়েছিল। এতে আন্তর্জাতিক সমাজ স্তব্ধিত হয়। যুক্তরাষ্ট্র তখন সরাসরি হস্তক্ষেপ শুরু করে। সিআইএ আর ডিইএ গোপনে কলম্বিয়ার সেনা আর পুলিশের সঙ্গে কাজ শুরু করে। গড়ে ওঠে এক বিশেষ বাহিনী, ব্লক দে বুস্কে বা সার্চ ব্লক, যার একমাত্র কাজ ছিল এসকোবারকে খুঁজে বের করে ধ্বংস করা। কিন্তু এসকোবারও কম ছিল না। সে নিজের জন্য বানিয়ে নেয় লা কাতেদ্রাল নামের বিলাসবহুল জেলখানা, যেখানে সে ফুটবল খেলতো, পার্টি করত, এমনকি হত্যা পর্যন্ত চালাতো। সরকারের কাছে এটা ছিল প্রহসন। যখন সরকার তাকে অন্য জেলে পাঠাতে চাইল, তখনই 1992 সালে সে পালিয়ে যায়। এবার শুরু হয় সত্যিকারের শিকার। একদিকে সার্চ ব্লক, আর একদিকে নতুন শত্রু লস পেপেস। লস পেপেস ছিল এসকোবারের প্রতিদ্বন্দ্বীদের সংগঠন, যাদের সমর্থনে গোপনে সিআইএ এবং কলম্বিয়ান সেনারাও ছিল বলে শোনা যায়। তারা এসকোবারের পরিবার, বন্ধু, সম্পত্তি সবকিছুর উপর হামলা চালাতে শুরু করে। পাবলো যেন চারদিক থেকে চাপের মুখে পড়ছিল। এই সময় তার সাম্রাজ্য ভেঙে পড়ছিল। এক সময় যে সহযোগীরা তার জন্য খুন করত, তারাই পালিয়ে যাচ্ছিল বা সরকারের কাছে আত্মসমর্পণ করছিল। তার ফোন কল পর্যন্ত ট্র্যাক করা হচ্ছিল আমেরিকান প্রযুক্তি দিয়ে। পাবলো ক্রমশ একা হয়ে যাচ্ছিল। একসময় কোটি কোটি ডলারের মালিক সেই মানুষটি মেদেলিনের বস্তিগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন। হতাশায়, ভয়ে আর একাকিত্বে তার দিন কাটতে থাকে। 1993 সালের 2রা ডিসেম্বর মেদেলিনের এক সাধারণ বাড়িতে লুকিয়েছিলেন এসকোবার। তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল তার ছেলের সঙ্গে ফোনে কথা বলছিলেন। সেই কলের সিগন্যাল ট্র্যাক করে সার্চ ব্লক তাকে ঘিরে ফেলে। ছাদের ওপর দিয়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি, হাতে রিভলভার, কিন্তু গুলির ঝড়ে শেষ পর্যন্ত লুটিয়ে পড়লেন। কে তাকে শেষ গুলি করেছিল, পুলিশ নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছিলেন, এ নিয়ে আজও বিতর্ক আছে। তবে একটা ব্যাপার নিশ্চিত হলো, বিশ্বের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাটের গল্প শেষ হয়ে গিয়েছিল সেই দিন। তার মৃত্যুতে কলম্বিয়ার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবুও প্রশ্ন থেকে যায়, একজন সাধারণ পরিবার থেকে আসা মানুষ কিভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে? কিভাবে সে কোটি কোটি মানুষের জীবনে ভয় আর মৃত্যু ছড়িয়ে দিতে পারে? আর কিভাবে দারিদ্র্যের সুযোগ নিয়ে মানুষের চোখে নিজেকে নায়ক বানাতে পারে? পাবলো এসকোবারের জীবন নিয়ে আপনার কি ধারণা? তিনি কেবল অপরাধী নাকি এক সামাজিক ব্যর্থতার প্রতিচ্ছবি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরো অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেল ইনকুইজিটিভ বং সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।